ঈদের যে পরিবহন, যে বাংলাদেশে একটা বড় অংশ মানুষ হচ্ছে ঈদের সময় ঢাকার বাইরে যায় এবং ঢাকার বাইরে থেকে আবার ঈদের ছুটির শেষে ফেরত আসে, মানে প্রায় 1 কোটি বা তারও বেশি লোক অনেক সময় হয়। তো এইটা কিন্তু এই ধরনের লার্জ স্কেল মাইগ্রেশন, মানে বাংলাদেশের মতো সাইজের শহরে, শহর তো না, দেশে বা ঢাকা থেকে একটা এই সাইজের শহর থেকে মানুষ বের হয়ে যাওয়া আসা এত অল্প সময়ে পৃথিবীর অন্যান্য দেশে আমরা খুব একটা দেখি না, এত বড় স্কেলের আর কি, যে এত ছোট জায়গাতে, এত কনজেস্টেড একটা জায়গাতে। সেই জায়গা থেকে এটা, এবং প্রতি বছরই আমরা ঈদ আসলে দেখি যে হচ্ছে বহু মানুষ মারা যাচ্ছে, বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে অন্যান্য সময় চেয়ে। এখন তুমি যত বেশি চলাফেরা করবে তত তোমার হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অবশ্যই বাড়বে। আর এইটা নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের অনেক কাজ করার আছে, যে এইটাকে হচ্ছে তোমার একটা রেগুলেশনাইজ করা, যে এই জিনিসটাকে মানুষ বাসায় যাচ্ছে ছুটিতে, এটাকে কিভাবে হচ্ছে সহজ, সুন্দর এবং হচ্ছে সেফ করা যায়, এই ব্যাপারটা নিয়ে মনে হয় বাংলাদেশ সরকারের অনেক কাজ করার আছে। যেমন সরকার বিভিন্ন কোম্পানি বা ইভেন সরকারি সংস্থাদের হচ্ছে তারা দিতে পারে যে কিভাবে হচ্ছে এটাকে সেফ করা যায়। এটা নিয়ে পরিকল্পনা করা, আপনি 1 বছর না পারেন 2-3 বছর ধরে করেন, ওই জায়গা থেকেও আর কি। কিন্তু সেটা না করলে কিন্তু হবে না। বাংলাদেশে প্রতি বছরই আমরা দেখতে থাকবো এই ধরনের দুর্ঘটনার। এই জিনিসটা একটু ডিপ অ্যানালজির মধ্যে পড়ে যায়। তো সোফার এখনো মানুষজন রিটার্ন করা শুরু করেনি। আজকে হলে গিয়ে বাংলাদেশ সময়ে মাত্র 23 তারিখ হইলো। তো এখনো মানুষজন রিটার্ন করে নাই। বাট সোফার দ্য মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট ওয়াজ দ্য লঞ্চে যে সদরঘাটে যে ইনসিডেন্ট হয়েছে। 2টা লঞ্চের মাঝে চাপা পড়েছে। 3 জন মানুষ মারা গেছে। আনবিলিভেবল একটা। তো এখন আমি এটা there's a lot of way to analyze this thing. আমার আরেকটা খবর আমি মাঝখানে করছি। গতকালকে একটা ট্রেন, একটা রেল ক্রসিং এর ওইখানে একটা বাস পার হওয়ার সময় বাসটাকে সাথে করে নিয়ে চলে গেছে। প্রায় 12 জন মনে হয় মারা গেছেন এবং পুরো বাসটা দুমড়ে মুচড়ে গেছে। এটা একটা বড়। তো এটা আমি ইয়েতে দেখেছি, এটা মনে হয় ভেরি টুইস্ট। তো এটা নিয়ে আমি সবসময় একটা কথা বলি, আপনাদের সাথে বলে, মানে বাংলাদেশের মানুষজনের লাইফ ইজ অন দ্য এজ অল দ্য টাইম। বাট এটা কি সরকারের হাতেই কি সব কন্ট্রোল? না, আমরা তো আগেও আলোচনা করছি, নিরাপদ সড়ক বা এটা তো অবশ্যই ব্যবহারকারীর উপর নির্ভর করে। ড্রাইভারের উপর নির্ভর করে, পথচারীর উপর নির্ভর করে, যাত্রীদের উপর নির্ভর করে। সরকার একটা পার্ট প্লে করে, বাট হ্যাঁ, করবে। We are probably gonna share the video later, অ্যাড করে দিব আমাদের জাস্ট এক্সার্প থেকে। তো এখন একটা যেমন হলে বাংলাদেশে একটা বড় একটা ট্রেন্ড হচ্ছে কি বাস এলোপাথারি ভাবে চালাবে আর যাত্রীরা ওই বাসের ভিতর থেকে ভিডিও করবে এবং রাস্তা থেকেও মানুষজন ভাবে। হ্যাঁ, তো আমি জানতাম যে ওদিকে মানে মানুষজন হলে দে ইউজ টু চিয়ার দ্য ড্রাইভার, রাইট ভাই এভাবে চালান, এভাবে চালান। পরে গিয়ে দেখলাম যে না, যারা ভিডিও করতেছে তারা হলে গিয়ে অনেক ধরনের ইনসেন্টিভ হতে যে আপনাকে এত টাকা দিব, অত টাকা দিব, আপনি একটু এইভাবে এই টান মারেন, একটা বাউলি দেয়, বাউলি দেওয়া বা আর কি যেন নাম আছে, বাউলি বলে। তো এই যে এই জিনিসগুলা তাড়াতাড়ি ট্রিপ মারা, একটার ক্রস করে ট্রিপ মারা, বা যে তোমার ড্রাইভাররা হচ্ছে যথেষ্ট যেমন পায় না, রেস্ট নেওয়ার সময় পায় না, এটা একটা বড় প্রবলেম। আর গিয়ে আবার 3-4 ঘন্টা পর পাইবেন, সাথে সময় পেলেও হেল্পারের গাড়ি চালাইতে দিয়া দেয়। তো এইগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে মানে ওইভাবে সরকার ভালোভাবে ইনভলভ হইতে পারবে। কিন্তু আমি এটা একমত না। সরকার মনে হয় যে এখানে ইনভলভ হওয়ার জায়গা আছে কোথায়, যে তারা অথরিটির জায়গা থেকে দে উইল হ্যাভ টু কি বলে যে স্টার্ট প্ল্যান অ্যান্ড হচ্ছে জিনিসটার ফিল তৈরি করতে হবে, যাতে মানুষ হচ্ছে জিনিসটা ফলো করতে বাধ্য থাকে বা জিনিসটা মেনে চলতে, এবং মানুষকে ট্রেন করতে হবে। শুধু যে এমনি ফলো করবে তাও না, মানুষকে ট্রেন করতে হবে, অনেক কাজ আছে। কিন্তু সরকার আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট। 3-4টা কম্পোনেন্ট আছে, তারপরে সরকার একটা কম্পোনেন্ট বা স্টেক হোল্ডার যেটাই বলা যায়। এখানে গিয়ে অনেক সময় অনেক কেসে দেখা যাচ্ছে যে হলে মানে আমি অ্যাটলিস্ট আগের সরকারের, বর্তমান সরকারেরও এবারও হইতে পারে যে ধরেন এনা পরিবহনের মালিক নিজেই পার্ট অফ দ্য সরকার। তাকে কি সরকার তাকে কিভাবে কন্ট্রোল করবে? তো না, সেটা কন্ট্রোলের ব্যাপারটা আমার কাছে যে সরকারি ইনফ্রাস্ট্রাকচারের জায়গা আছে, আছে অনেক কিছু আছে।
বাট তুমি যেটা বললো বাংলাদেশের মতো রাষ্ট্রে এগুলো অবশ্যই বড় চ্যালেঞ্জ যে তোমার তাইলে আবার হচ্ছে এখন বড় challenge। পলিটিক্স এর কথাতে আসতে হবে, তাহলে পলিটিক্স ক্লিন করতে হবে। তুমি হচ্ছে এই ধরনের যারা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এই ধরনের লোককে আসলে রাজনীতি করা উচিত কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়, বা সেক্ষেত্রে কি করা উচিত, বা তার কি রাজনীতি করার অধিকার না থাকলে কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। কি করা উচিত? কমপ্লিকেটেড, হ্যাঁ, অসম্ভব। আর এমনিতে আমরা বাংলাদেশে তো একটা ট্র্যাডিশনাল ইয়ে দেখছি যে সবসময় সংসদের একটা বড় মেজরিটি হচ্ছে ব্যবসায়ী, এটা তো আমরা দেখে আসি। এই রে, আর আমি যদি আমার যদি ওইভাবে যদি ধরেন আমার কাছে আজকে যদি এত টাকা আছে যে আমি লঞ্চের বিজনেস শুরু করব। বাট আমি ওইভাবে ওয়েল কানেক্টেড পিপল না হইলে আমি জীবনে ওখানে লঞ্চ হাতেও নিতে পারবো না। তো ঐরকম লোক যদি আছে এইসব বিজনেস করার জন্য যে তারা হলে গিয়ে they can just do whatever they want and they can easily আমার মনে হয় না তারা I might be wrong, but আমি previously আমি জীবনে দেখি নাই যে কোনো খান থেকে হাজারটা টাকাও ক্ষতিপূরণ দিয়েছে লঞ্চ ডুবি বা লঞ্চ রিলেটেড কোনো না ছিল, ওইটা তুমি মনে আছে কিনা জানি না। 2001 থেকে 6 বা আমার এক্স্যাক্টলি মনে নেই কত সাল থেকে শুরু হয়েছে, 2002-3 মানে লাস্ট বিএনপি সময়টাতে লঞ্চ ডুবিতে নিহতদের পরিবারকে একটি ছাগল দেওয়া হতো। এইটা একটা ইয়ে ছিল, তখন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। That was a mockery. That was a mockery. I don't know. I'm sorry to say that. এইবার হয়েছে যারা লঞ্চ ডুবিতে মারা গেছে প্রাণ চলে যাচ্ছে, এইবারও তাদেরকে ছাগল নৌ পরিবহন মন্ত্রী বলছেন যে 1 লাখ করে টাকা দেওয়া হবে, 1 লাখ করে টাকা পাবে, দেওয়া হবে তা বলে না, 1 লাখ টাকা করে পাবে। তো এইটার ভাষা নিয়ে আমার কাছে একটা ইয়ে মনে হয়েছে, তুমি একটা ভালো প্রসঙ্গ তুলছো যে এই ভাষাটা আমার কাছে মনে হলো কি যে মানে উনি কি চাইছেন নাকি যে আমার পরিবারের কেউ লঞ্চ ডুবিতে মারা যাক, আমাকে 1 লাখ টাকা দেওয়া হোক, আমি পাবো 1 লাখ টাকা, তাই না? এই ভাষাটা কিন্তু ওই রকম না। ভাষাটা হওয়া উচিত যে সরকারের পক্ষ থেকে কি বলবো, দুঃখ প্রকাশ করে বা আই গেস জনস্বার্থে বা হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার হিসাবে আমরা হয়তো তাদেরকে 1 লক্ষ টাকা সাহায্য করার চিন্তা করছি বা আমাদের পক্ষ থেকে সাহায্য দেওয়ার চেষ্টা করছি। মানে উনি পাবেন, মানে পাবেন বলতে এটা কি মানে খুবই আমি জানি না, আমি আর ওইটাকে ইয়ে করে সেটা করতে চাই না। It sounds like মানে the death was a part of his contract. সেটাই আমি বলতে চাচ্ছি যে উনারা এটা নিশ্চয়ই প্ল্যান করে করেন নাই যে আমি আমার একজন কেউ মারা যাবে এবং আমি 1 লাখ টাকা পাবো, এরকম তো কেউ চাচ্ছে না। এটা খুব দুঃখজনক। আমার মনে হয় যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ব্যাপারগুলোর ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত, কারণ এই জন্য একটা গ্রিভিং ফ্যামিলি তাদের ক্ষেত্রে এই প্রুফ করে যে আমরা সবসময় যে কথা বলি যে সেটা হলো কি বাংলাদেশের মানুষের লাইফ ইজ অলওয়েজ অন দ্য এজ। আমি যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রিতে এরকম জিনিসগুলো দেখেছি যে লাইফ ইজ অলওয়েজ অন দ্য এজ, যে সন্ধ্যার পরে কেউ একজন বের হয়ে এলে ঈদের সেই সড়ক সে বাসায় নাও ফেরত আসতে পারে। অবশ্যই মানে এটা কিন্তু আমি অন্যান্য জাতি আমরা যেই অনেকগুলো কান্ট্রিতে যারা দেখেছি এদের কিন্তু এই চিন্তাটা আমি কখনোই করতে দেখিনি। হ্যাঁ, মৃত্যুর ব্যাপারে সবাইকে একটা প্রিপেয়ার বা ভয় থাকা উচিত। বাট বাংলাদেশে যে স্পেসিফিক্যালি যে চিন্তা করতে হয় যে সন্ধ্যার পরে বের হইলে either you might be targeted by ছিনতাইকারী, রাস্তা পার হইতে গেলে তুমি মারা যাবা। এই জিনিসগুলা টিপিক্যাল আমেরিকান, টিপিক্যাল কানাডিয়ান কখনো চিন্তা করে না। তো আমি দেখি নাই। এখন আমেরিকা, কানাডা হয়তো বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড নট ইন এ সেন্স যে বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো হয়তো আমরা সমানভাবে দেখতে পারি, কিন্তু এটা অন্য জায়গায় যে কম, এটা আমি একমত। অনেক দেশের চাইতে বাংলাদেশে অনেক বেশি চিন্তা করতে হয়, কারণ তুমি দেখা যাচ্ছে যে ওই ছাদ থেকে রড পড়ে যাচ্ছে, কনস্ট্রাকশন বিল্ডিং থেকে কি বলবো যে ইট পড়ে যাচ্ছে, মেট্রো রেল থেকে আমরা এপিসোডও করছি এগুলো নিয়ে, মেট্রো রেল থেকে তোমার কি বলবো যে স্ল্যাব পড়ে যাচ্ছে, ইভেন মেট্রো রেল থেকে মোটরসাইকেল পড়ে গেছে মানুষ সহ, এগুলো হয়েছে। তারপর মেট্রো রেল থেকে ইট পড়ে মানুষ মারা গেছেন, মানে অনেক কিছু হচ্ছে, অনেক ইভেন মেট্রো রেলের গার্ডার পড়ে গেছে, মানে কি বলবো আসলে, মানে এমন এগুলো বলতে গেলেও মানে ইয়ে লাগে আসলে। এটা এতে আমি আপনারা যদি যারা বিদেশে থাকেন, আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছেন, তো তারা যদি আপনারা যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ওই যে দেশে আছে তাদের নাগরিকদেরকে যদি জিজ্ঞেস করেন, আপনি কি চিন্তা করেছেন যে আপনি বৃষ্টি হইলে মেডেল হলে পড়ে গিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন? তারা কিন্তু এটা প্রসেসও করতে পারবে না যে মানে এটা কেমনে পসিবল যে বৃষ্টি হইলে আমি পড়ে যাইয়া
আমার লাশ গিয়ে মানে আমি যে জঙ্গলে গেছি বা ইয়াতে গেছি ওরকম না, আমি আমার বাসার কাছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, স্বাভাবিক কাজকর্ম করতেই যাচ্ছি। আমি যে অনেক রিস্কি কোথাও গেছি তাও না, আমি বাসার পাশে হেঁটে দোকানে যাচ্ছি বা কোথাও যাচ্ছি। এগুলা চাই না, এগুলো হতাশাজনক, মানে হচ্ছে ডিপ্রেসিং মানে এবং পাই না আনবিলিভেবল। মানে চ্যালেঞ্জ বাংলাদেশের প্রত্যেকটা এভরিডে ইজ চ্যালেঞ্জ। তো আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন ইন দ্য ফিউচার, যেহেতু আমরা দেখতেছি অনেক কিছু না, আমরা হয়ে যাচ্ছে। আশা করব, আশা থাকবে যে নতুন সরকার We can be সামনে hopeful, এই yes. এই এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে, এটাই আমি বলছিলাম যে সরকারের এখানে দে হ্যাভ এ পার্ট টু প্লে, দে ক্যান বেসিক্যালি যে তারা যেহেতু অথরিটেটিভ জায়গাতে আছে উপরের লেভেলে, তারা এই পুরো ব্যাপারটাকে আস্তে আস্তে ঠিক করার একটা চেষ্টা করতে পারে এবং এটা সম্ভব, অসম্ভব না। বা একটা সময়, একটু সময় লাগবে, মানে হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর সময় লাগবে, বাট আই থিঙ্ক ইটস ডুয়েবল। এটাকে যে মানুষের জীবনকে আরেকটু সেফ করা বা নিরাপদ করা সম্ভব হবে।